কিভাবে সেটা? আমার যদি ক্ষমতা থাকতো আমি অবশ্যই গৃহযুদ্ধের ডাক দিতাম। আমার যদি বয়স থাকতো আমি অবশ্যই অস্ত্র নিয়ে মেটে নেমে যেতাম। আমি রাজাকারের শাসন মানতাম না, আমি মরতাম। কেন ডক্টর ইউনূস বলেন না আই হিয়ার বাই ডিক্লেয়ারিং, আমি ডক্টর ইউনূস ঘোষণা করছি 1 জুলাই থেকে 8 আগস্ট যা করা হয়েছে সেটা বিপ্লবের প্রয়োজনে করা হয়েছে। এর দায় দায়িত্ব কোনো ব্যক্তির উপর না। কেন তিনি ডিক্লেয়ার করবেন বিপ্লব? কারণ তিনি তো নিজেই বলছেন মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনা সরকারকে বিদায় করা হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে। মেটিকুলাস ডিজাইনে রেজিম চেঞ্জ হয়েছে, এটার নাম বিপ্লব। মেটিকুলাস ডিজাইনে আমরা সরকারকে পতন করাইছি, এটা বিপ্লব। এটা বিপ্লবের অংশ। শেখ হাসিনাকে পতন করানো ছিল বিপ্লবের অংশ। এটা ডিক্লেয়ার করতে হবে উনাকে। তার জন্য যদি উনার ফাঁসি হলে উনার ফাঁসি হবে, মাহফুজের ফাঁসি হবে না, আব্দুল্লাহর ফাঁসি হবে না, আসিফ মোহাম্মদের ফাঁসি হবে না। ফাঁসি হইলে হবে ডক্টর ইউনূসের। কিন্তু উনি নিজের ফাঁসি থেকে বাঁচানোর জন্য উনি ছেলেদেরকে ছেলেদের উপর চাপায় দিচ্ছেন। উনি কি বৃত্তি বলে সরকারে বসে আছেন? উনি একদিক দিয়ে বলবেন উনি সাংবিধানিক সরকার, আর ওনার সাঙ্গপাঙ্গরা বলবেন আলী রিয়াজ সাহেব ওদিন বলেছেন, আমি কেন বারবার আলী রিয়াজের নাম নিচ্ছি, উনি কোথায় সাহস পাইলেন বলতে যে আমি তো এখানে আসছি সংবিধান ভঙ্গ করে? এই কথা বলতে পারে কি করে একটা সাংবিধানিক সরকারের সামনে রাষ্ট্রীয় ভবনে বসে? আলী রিয়াজের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, এ আমার প্রতিযোগী না, আমি তার প্রতিযোগী না। স্কলার, পিএইচডি, ওনার ভাত আমি খাই না, আমার ভাত উনি খায় না। কিন্তু বাংলাদেশের মাটিতে বসে উনি কি করে বলতে পারে ওখানে উনি বসে আছেন সংবিধান লঙ্ঘন করে? আর সংবিধান সম্মত সরকার যিনি শপথ নিয়েছেন এই সংবিধানকে সংরক্ষণ করবেন, রক্ষা করবেন, আর তার অফিসে বসে কথা বলতেছে, এখানে আমার আপত্তি। এখানে আমি আলী রিয়াজকে আমি ছাড় দিতে রাজি না, এখানে আমি বদিউল আলমকে ছাড় দিতে রাজি না। এটা কি দেশদ্রোহিতা না? যারা এইরকম ঐকমত্য কমিশনের বৈশা বলেন যে আমি দেশদ্রোহিতার দিকে আমি যাবো না, আমি বলতে পারি কিনা এটা ডক্টর ইউনূস সাহেব জবাব দিবেন, যিনি সংবিধান শপথ নিয়েছেন। আর না হলে উনি বলুক যে আমরা সাংবিধানিক সরকার না, আমরা বিপ্লবী সরকার। উনি ঘোষণা দেখ, উনি সে ঘোষণা 5 তারিখ দিতে হবে কেন? 5 তারিখ তো শেখ হাসিনা পতন দিবস। এই 5 আগস্টকে আবার রিক্লাসিফাইড করছেন কেন? রিক্যারেক্টারাইজ করছেন কেন? নতুন নাম দিবেন কেন? 5 আগস্ট ইতিহাসে লেখা থাকবে স্বৈরাচার বা কি বলে এটা, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন দিবস। এটা জনগণের, বাংলাদেশের মানুষের বিজয় দিবস, এটা আনন্দের দিবস, এটা সম্মানের দিবস। আমরা ছুটি করব, আনন্দ করব, ফুর্তি করব, আমরা সুখের মাতম করব না, আমরা দিন আনন্দ করব। কারণ আমরা ওই দিন শেখ হাসিনা সরকারকে পতন করাতে পেরেছে। এই বৈষম্য ছাত্র আন্দোলনের স্বাধীনতার দিবস, দিন মুক্তির দিবস। কিন্তু সেইটা না করে আজকে আমি সেই ডেটটাতে নিয়ে যাচ্ছি সনদ দিবস। আর এইটার উপরে আমার আবার এনসিপি নেতারা বলতেছে ওই দিন আমরা যদি সনদ না পাই আন্দোলন করব। কেন ওই দিন? কেন ভাই? তুমি একদিন পরে যাও, একদিন আগে আসো। তুমি 5 আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের ফসল শেখ হাসিনা পতন দিবসটা পালন করো, পালন করে তারপরে বলো 6 তারিখের মধ্যে যদি তুমি এই ঘোষণা না দাও তাহলে আমরা তেনকারেঙ্গা যাই করার তুমি করো গে। কিন্তু 5 আগস্টের চরিত্র কেন পরিবর্তন করতেছো? এখানে আমার আপত্তি। এখানে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহীর প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমি সাংবিধানিক সরকার। আমি যদি সাংবিধানিক সরকার হই তো সংবিধান লঙ্ঘন করতে আমি কাউকে দিতে পারবো না। আর যদি বিপ্লবী সরকার হই তাহলে এই বিপ্লবী সরকারের অধীনে যা কিছু হয়েছে সেটাকে কেউ অবহেলা করতে পারবে না, সেটার জন্য কারো বিচার করতে পারবে না। এই ঘোষণা আমি দিব, এই প্রক্লামেশন আমি দিব এজ এ তত্ত্বাবধায়ক, এজ এ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে। কারণ আমি বিপ্লবের ফসল, আমি যীশু খ্রিস্ট। বিপ্লব
কারণ উনি তো সংবিধান অনুযায়ী শপথ নিলেন। আমি যীশু খ্রিস্টের সাধারণ মানুষের ডিফারেন্স কি? এভরিবডি ফাদার থেকে হয়। যীশু খ্রিস্ট, আই এম যীশু খ্রিস্ট বিকজ আই হ্যাভ নো ফাদার। আই এম নট বর্ন বাই ফাদার, আই বর্ন বাই অলমাইটি। দ্যাট ইজ যীশু খ্রিস্ট। সো ডক্টর ইউনূস বলবে আই এম নট ইলেক্টেড প্রেসিডেন্ট, আই এম নট প্রাইম মিনিস্টার, আই এম নট দ্য পিপলস ম্যান্ডেট, আই এম বর্ন বাই রিভলিউশন। আমি বিপ্লবের মাধ্যমে আমি ক্ষমতায় আসছি। আমার ক্ষমতা চলবে আমার বিপ্লবী ভাষায়, আমার বিপ্লবী চিন্তা চেতনায়, বিপ্লবী ধ্যান ধারণায়, বিপ্লবী বক্তব্যে, বিপ্লবী ঘোষণায়। এটাই তো ছাত্ররা চাচ্ছে। এটা হলেই ছাত্ররা বেঁচে যায়। আর বাংলার মাটিতে এই বসু ছাত্র আন্দোলনকে যারা হুমকি দিচ্ছে, তাদের মৃত্যু হবে, তাদের খুন করবে, আমার মনে হয় এটা একটা অলীক ধারণা, মিথ্যা ধারণা। আমরা লড়বো। এই বসু ছাত্র আন্দোলনে তাদের যদি গায়ে কেউ হাত দেয়, আমরা তাদের বিরুদ্ধে লড়বো। আমি কথা দিচ্ছি মেজর আক্তার, আমি লড়বো। এটা বিপ্লবের সন্তান, এরা বিপ্লবের সন্তান, এরা বিপ্লবের বড় পুত্র, এরা জাতির নায়ক, দ্য হিরো অফ দ্য পিপল, তারা রিভলিউশনারি হিরো। একটা প্রশ্ন করি, আপনি বলছিলেন যে বিপ্লবের কথা, বিপ্লব হলে ওনারা কেন শপথ নিলেন? সংবিধানের আলোকেই, সংবিধানের ডক্ট্রিন অফ নেসেসিটিতে 106 একটা ইয়েতে ওনারা আর্টিকেলের মধ্যে দিয়ে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিশেষ একটা ইয়েতে নিলেন। যদিও এই বিশেষ বার্তা নিয়ে এখনো বিতর্ক আছে, কেউ দেখতে পান, কেউ পান নাই সেই রিটেনটা, তাই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার শেখ হাসিনা প্রত্যাগ করেছেন, সেই রিটেনও নাই এখন পর্যন্ত কারো কাছে। সে আরেক প্রশ্ন। এই যে আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আপনারা 71-এ বিপ্লব করেছিলেন, বিপ্লব করে দেশ স্বাধীন করলেন, তখন বাংলাদেশের এই 460টা 50টা থানা, এখন তখন তো এত থানা ছিল না। আপনারা কি থানা লুটপাট করেছিলেন? আপনারা কি অগ্নিসংযোগ করেছিলেন থানায়? আপনারা কি থানার পুলিশকে মেরে ফেলেছিলেন? এই যে নিরপরাধ থানা যেগুলায় কোনো আন্দোলনই হয় নাই, এমন থানাগুলো তো আক্রমণের শিকার হলো। ধরে নিচ্ছে রাজধানী ঢাকা বা বড় শহরগুলোতে থানা পুলিশের প্রতি মানুষের ক্ষোভ ছিল, মানুষ আক্রমণ করছে, কিন্তু এটা কি আপনার মনে হচ্ছে না সারা দেশের 460টা থানায় আক্রমণ, লুটপাট, কারাগার থেকে জঙ্গিরা বের হয়ে যাওয়া, এটা খুবই পরিকল্পিত সবকিছু? দেখেন, আপনি এটা 71-এর সঙ্গে মিলাতে যায় না। 71-কে তো তারা মানতেছে না, 71-কে তো তারা এভারেজ করে দিতেছে। মানার সঙ্গে তো আমরা একমত না, তাদেরকে মানতে চায়, মানার বলুক, তখন দেখবো কি করা যায়। ওরা বলুক, ঘোষণা দেবে, 71 মানে না, তারপর দেখি কে টিকে, কে থাকবে, কে থাকবে না, সেই যুদ্ধ আলাদা যুদ্ধ হবে, সেটা যায় না। 71-এ আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর। যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, তারা, আমার পাকিস্তান হানাদার বাহিনীকে আমার পুলিশ সহযোগিতা করে নাই, ইস্ট পাকিস্তান পুলিশ সহযোগিতা করে নাই, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সহযোগিতা করে নাই, জেলা প্রশাসন, সাব ডিভিশন তারা করে নাই। তারা বাধ্য হয়ে করছে, কিন্তু নীরবে তারা মুক্তিযুদ্ধকে সহায়তা করেছে। এমন কোন বাঙালি অফিসার ছিল না যারা প্রকাশ্যে মুক্তিযুদ্ধ সমর্থন করতে না পারলেও তারা গোপনে সহযোগিতা করেছে। এমনকি রাজাকার যারা ছিল, সাধারণ রাজাকার যারা ছিল, তারাও বলেছে চাকরি খাতিরে পাহারা দিয়ে ব্রিজ, পুলিশ, কালভার্ট, আবার মুক্তিযুদ্ধ আসলে তারা সরে গেছে। তারা মুক্তিযুদ্ধকে ধরে দেয় নাই, মুক্তিযুদ্ধকে গুলি করতে পারে নাই, কতগুলো ইসলামিক দল ছাড়া, কতগুলো চিহ্নিত লোক ছাড়া। যাই হোক, সেটা ইতিহাস, চলে গেছে। কিন্তু এই যে জুলাই বিপ্লব যেটা হয়েছে, এই আওয়ামী লীগকে যখন আপনি ফেসিস্ট বলছেন, এই ফেসিস্টকে তো অন্য কেউ রক্ষা করে নাই। ফেসিস্টকে, সকল ফেসিস্টের আচরণগুলো পুলিশের মাধ্যমে হয়েছে। বাংলাদেশের পুলিশের A to Z এই পোশাকে, এই পুলিশ একটা দিনে, এই বিপ্লবের পরে চাকরিতে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে চাকরিতে রাখাটা হয়েছে একটা বড় অপরাধ। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পিছনে সবচেয়ে বেশি কাজ করেছে এই পুলিশ বাহিনী, এবং তারা পুলিশ অ্যাক্টকে পদে পদে তারা মিসইউজ করেছে, মিস করেছে। এখানে তারা যা ইচ্ছে তা করেছে, গ্রেফতার করেছে, যাকে খুশি তাকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে। কাজে আপনি এই পুলিশকে, বাহিনীর সদস্যকে হত্যা করাটাকে আমি নিন্দা করি, হত্যার পক্ষে আমি না।
কিন্তু বাংলাদেশ পুলিশ এই শব্দটা পরিবর্তন করতে হবে। বাংলাদেশের পুলিশ নামটা বাদ দিয়ে অন্য কিছু আনতে হবে। আইন রক্ষাকারী হইতে পারে, তদন্তকারী হতে পারে, তদন্ত বাহিনী হইতে পারে, কিন্তু পুলিশ শব্দটা, কারণ পুলিশ বাংলাদেশে এখন গালি হয়ে গেছে। পুলিশ, বাংলাদেশের মানুষ পুলিশকে ঘৃণা করে, এত বেশি ঘৃণা করে যে এখন ট্রাক ড্রাইভার সার্জেন্টকে রাস্তার সামনে পাইলে গাড়ি উঠাই দিতে চায়। তাদেরকে এত অত্যাচার করা হয়েছে রাস্তাঘাটে, চেকপোস্টের নামে, চেকের নামে। প্রতিটি থানার ওসি সবচেয়ে গৃহীত ব্যক্তির নাম হলো ওই থানার ওসি। এখনো থানার ওসি একটু বড় সড়ো কথা বললে সাধারণ ছাত্ররা ছবি দেখায়, ওই আপনি আগের থানায় কি করছিলেন, আওয়ামী লীগ কি করছে, এই দেখেন আমাদের কাছে ভিডিও আছে। সঙ্গে সঙ্গে ওসি সাহেব একটা চুপসা জায়গা, একবারে আইরে বাবারে, চাকরি তো যান বাঁচানো মুশকিল হয়েছে। এই পুলিশকে আপনি কেন রাখছেন? এই পুলিশকে বেনিফিট দিয়ে রিটায়ার্ড করে পাঠায় দেন। আচ্ছা, আমি দুই তিনটা উদাহরণ দিই। আপনার মনে আছে নিশ্চয়ই যে এই আগস্টের শেষের দিকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা, এখন এনসিপির নেতা, মিস্টার হাসিব ডিবিসি টিভিতে বলছিলেন, আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রো রেল না পুরাইতাম, আমরা যদি এইটা না করতাম, আমরা যদি ওইটা না করতাম, তাহলে আমাদের এই অভ্যুত্থান হতো না, আমাদের এই বিপ্লব বলেন যাই বলেন কিছু হতো না। মানে স্বীকারোক্তি। এখন অনেকেই স্বীকারোক্তি দিচ্ছেন, আমি এই কাজ করছি। সেতু ভবন মানে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলতেছেন শেখ হাসিনা কিভাবে সেতু ভবনে আগুন লাগিয়েছেন, তার লোকজনকে দিয়ে মেট্রো রেলে কিভাবে আগুন লাগিয়েছেন, কিভাবে গুলি করেছেন মানুষের উপর, শেখ হাসিনা কিভাবে পরিকল্পনা করেছেন। আর এরা বলতেছে এই দেখো আমার নাম অমুক, আমি সেই বীর যে সেতু ভবনে আগুন লাগিয়েছিলাম, পুলিশকে মেরে তারপর গেছিলাম। এখন কোনটা সত্য? আসলে কোনটা সত্য? তারপর আরেকজন বলতেছে আমি অমুক জায়গায় ভাঙচুর করেছিলাম। এরপরে আপনি দেখেন 16 জুলাই 17 জুলাই রাত্রে আমরা শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক গণহত্যা চলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে, গণধর্ষণ চলছে। এগুলোর বিচার কোথায়? এই লাশগুলো কোথায় গেল? এই গণহত্যার বিচার কে করবে? আপনি কথাটা যথার্থ বলেছেন, যদি এটাকে এই সরকার সাংবিধানিক হয়ে থাকে। এখন তাজুল সাহেব যদি সাংবিধানিক আইনে যদি বিচার করে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই এই কাজটি শেখ হাসিনা বা তার দল লোকেরা করেছে। কিন্তু ঘটনা তো তা না। এই জন্য তো সনদের দরকার, ঘোষণা দরকার। ওই ছেলেরা সঠিক কথাই বলছে, ইতিহাস তো ওটাই সঠিক, কারণ ওরা হিরো, ওরা করেছিল বলেই আন্দোলন সফল হয়েছে। শেখ হাসিনা আগুন দিয়ে থানা পুরাইয়া, আগুন দিয়ে ওই মেট্রো রেল পুরাইয়া সে ক্ষমতা ছেড়ে দিবে? এটা অতটুকু মানে আইন অনভিজ্ঞ চিফ প্রসিকিউটর হইলে বুঝতে পারবেন, বোঝা যায়, যার কোনো দায় দায়িত্ব নাই। সে এবি পার্টির একজন একটা তৃতীয় সারির নেতা ছিল, তাকে আইন চিফ প্রসিকিউটর করে দিয়েছেন, তার দায় দায়িত্ব কোথায়? এখন সে যেভাবে করতেছে আপনি দেখেন, এটা সে কদিনে কি করলো, টেলিভিশনে দেখাইলো, চার্জশিট যখন নেয় যে পুলিশ গুলি করতে শুরু দেখাইলো। পুলিশের অপোজিটে গুলি করছে তারা কারা? তারা কিছু মানুষ যাদের হাতে হাতি, লাঠি, ডান্ডা, বিভিন্ন জিনিস এবং ঢিল মারতেছে। তার মানে কি তাদের সামনে উচ্ছৃঙ্খল জনতা, অবশ্যই জনতা, তবে সেই জনতাটা কি? উচ্ছৃঙ্খল জনতা। উচ্ছৃঙ্খল জনতাকে দমন করার জন্য তো পুলিশ রাখা হয়েছে। রাইট। জনতা যদি উচ্ছৃঙ্খল হয়, তাকে দমন করার জন্য পুলিশকে আমি রাইফেল দিয়েছি, শটগান দিয়েছি, মারণাস্ত্র দিয়েছে, ব্রিটিশ আমল থেকে দেওয়া হয়েছে। জনগণ যদি উচ্ছৃঙ্খল হয়, তাকে তো গুলি করার ক্ষমতা এই সরকার না, শুধু সব সরকার দিয়ে আসছে, ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। এখন আপনি ছবি দেখাচ্ছেন পুলিশকে ঢিল মারতেছে, পুলিশ কি তাদেরকে চুমা দিবে? তাহলে এই প্রসিকিউশনটা দিয়ে কি করে মামলাগুলো দাঁড় করাবেন বলেন? আপনি কি করে মামলাগুলো দাঁড় করাবেন? আপনি আবু সাইদের কে পুলিশ গুলি করে মারছে, আমরা ছবি দেখছি, একদিন পুলিশ গুলি করতেছে, আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়ায় আছেন। আপনি যেদিন আবু সাইদের চার্জশিটটা দেওয়া হলো, সেদিন কি দেখালেন? আবু সাইদ বসে আছে, একটা ছেলে গিয়ে ওনাকে ধরে
নিয়ে আসছে, হাঁটায় নিয়ে আসতেছে। যে লোকটা বসেছিল তাকে উঠায় হাঁটায় নিয়ে আসলো, তাই গুলি করলো কে কখন? তার মানে ওইখানের আগে গুলিতে সে মারা যায়নি, এবং সে হেঁটে আসতে পারছে, কোনো কোনো ব্লাড স্টেন নাই, কিছু নাই, তাকে নিয়ে সেটা আপনি টেলিভিশনে কেন দেখালেন? তার মানে আপনি তো পুলিশকে রক্ষা করতে যাচ্ছেন, তাহলে আপনি কি করে পুলিশের বিরুদ্ধে চার্জশিটটা কাজে লাগাবেন? এইগুলো যদি আমরা দেখি আমাদের চোখে পড়ে বলে আমরা খারাপ, ভাই আমরা তো খারাপ জানি, এটা তো সবসময় নিয়ম। ইয়েস স্যার হইতে পারলে সবকিছু পাওয়া যায়, এটা বানানোর গল্পতি আছে। ইয়েস স্যার যারা পারে তারা তো সবসময় কারো না কারো ইয়েস স্যার হয়। এটা আমার দুর্ভাগ্য, আমি এই 40 বছরে একটি পলিটিক্স করেও আমি কোনো ইয়েস স্যার করতে পারলাম না। আমি কারোর অন্যায়টাকে অন্যায় হিসাবে নিতে পারি নাই, এখনো পারি না, আগামী তো পারবো কিনা জানি না, আল্লাহ জানে। একেবারে আরেকটা প্রশ্ন করি, আপনি একটু আগে বলছিলেন, আগে মিনিট 10 আগে যে আলোচনায়, যে এরা আন্দোলন করছে, বিপ্লব করছে, আপনি তাদের ভাষায় বলেন বা আপনার ভাষায় বলেন, কিন্তু এই ছাত্ররাই তো মব করে মানুষ হত্যা করছে, গাছে ঝুলিয়ে রাখছে, ওভারব্রিজে ঝুলিয়ে রাখছে। এই ছাত্ররাই তো মব করে ঘোষণা দিয়ে বলতেছে আপনার বাড়ি পুড়িয়ে দিবে, তাদের বিরুদ্ধে আপনার বক্তব্য গেছে, আপনার বাড়ি পুড়িয়ে দিবে, আপনার বাড়ি ভেঙে দিবে। এখন মানুষ কি মত প্রকাশ করতে পারবে না? আপনি যে এখানে মত প্রকাশ করছেন, এই মত প্রকাশের জন্যই যদি আপনার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, আপনাকে ঢিল চুরা হয়, আপনাকে হত্যার হুমকি দেওয়া হয়, এই মবটার শেষ কোথায়? গত 11 মাসে যে পরিমাণ মব হলো এবং এখনো হচ্ছে, তার শেষ কোথায়? এটা কারা করছে, কারা নিয়ন্ত্রণ করবে? এটা 8ই আগস্ট পর্যন্ত বিপ্লবের ফসল ছিল। 8ই আগস্ট যা ঘটনা ঘটেছে সেটা বিপ্লবে ঘটেছে, এবং এটা হয়েছে বলেই শেখ হাসিনার পতন হতে হয়েছে। কিন্তু 8ই আগস্টের পরে বাংলাদেশে একটা বৈধ সরকার ক্ষমতায় আসছে। 8ই আগস্টের পরে এই মব জাস্টিসের দায় দায়িত্ব বৈধ সরকারকে নিতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ মব জাস্টিসকে বন্ধ করতে পারবেন না, এবং করা ঠিকও হবে না। কারণ মব জাস্টিস বন্ধ হয়ে গেলেই এই সরকার আবার স্বৈরাচার হয়ে উঠবে। মব জাস্টিস বন্ধ হয়ে গেলেই আবার বিচারকরা, আবার পুলিশ প্রশাসনগুলা আবার নিজেদের সে রূপে চলে আসবে, আবার তারা ফ্যাসিস্ট সরকার রূপান্তরিত হবে। মব জাস্টিস আসে বলেই আজকে বাংলাদেশটা একটু সঠিকভাবে চলতেছে। হয়তো মব জাস্টিস আমার বিরুদ্ধে হইতে পারে, আমি স্বীকার হতে পারি, তবে আমি এইটা বিশ্বাস করি, এই জনতার আইন তুলে নেওয়ার যে অধিকার, এই অধিকার তো জনগণ তখনই বন্ধ করবে যখন আরেকটি প্রতিষ্ঠান সে দায়িত্ব নেবে। একটা শক্তিশালী পুলিশ বাহিনী দরকার, বিচার ব্যবস্থা দরকার। যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা তৈরি করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু পুলিশ, দক্ষ পুলিশ তৈরি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তো আপনার পক্ষে এইগুলা বন্ধ করা সম্ভব হবে না। আমরা তো দেখেছি, আমরা তো অনেক মব জাস্টিসের সামনে পড়েছি। আমি তো একটা দুইটা না, মব জাস্টিসের সামনে পড়েছি। আমার গায়ে ঢিল হয়েছে, আমার গায়ে ঢিল পড়েছে, আমার গাড়ি ভাঙছে, তো আমি তো রাজপথ ছেড়ে যাইনি, আমরা তো সবাই জানি না। এইটা যে আপনি যে বলছেন, যে তাইলে তো আপনি এই মব ভায়োলেন্সকে আপনি স্বীকৃতি দিচ্ছেন, যে যদি তাইলে তো মানুষের কোনো নিরাপত্তা নাই। আপনি নিরাপত্তা নাই কি বলছে? এই মব জাস্টিস আপনি নিরাপত্তা দিবে? আপনি খারাপকে তো মব জাস্টিস করতেছে। আপনি মনে করেন ইলেকশন কমিশন দুইটাকে, না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রমোশনের জন্য তার মিটিং চলছে বিশ্ববিদ্যালয়ে, তিনি বিসির রুমে গেলেন, বিসির রুমে গিয়ে 5 জন ছাত্র মব পরিচালনা করে বলল এই শিক্ষককে প্রমোশন দিতে পারবেন না, আর বিসি কে বলল এই বিসি আপনাকে তো আমরাই আনছি, আমরাই আপনার এই চেয়ারে বসেছি, আমাদের কথা শুনতে হবে। হোয়াট ইজ দিস? এইটা কেমনে হলো? দিস ইজ ভেরি ফেয়ার। ওই বিসি তো বোঝা উচিত তাকে কে বানাইছে, এবং ওই প্রফেসরকে কেন সে প্রমোশন দেওয়ার জন্য নাম নিয়ে আসবে। এই মব জাস্টিস না হলে তো ওই টিচারটা প্রমোশন পেয়ে যেত। ওই বিসি কেন এটা প্রতিহত করলো না? তার মানে জুলাই আগস্টে যা ঘটছে সবই মবের মাধ্যমে ঘটছে। জুলাই আগস্টে যা করেছে মব মানে কি? জনগণ যেটা করেছে। শোনেন, এখানে বিষয়টা বুঝার চেষ্টা করেন। মব জাস্টিসটা কেন আসছে? আন্দোলনের ফসল, বিপ্লবটা কি?
বিপ্লবটা কি হবে? বিপ্লবে ফাঁসিতে ঝুলাই দিত, কি হইতো? এটা তো অন্যায় হইতো না। আমার কষ্ট হয়েছে ওই বিসি কেন এরকম পরিবেশ সৃষ্টি করলো, যেই পরিবেশের কারণে এই 5টি ছেলেকে ওখানে ঢুকে গিয়ে প্রতিবাদ করতে হলো। এই ছেলেগুলো যে আমার মতো ভীত হতো, তা পুরুষ হইতো, তাহলে বিসি তো অন্যায় কাজটাই করতো। এই বিসি তো বলে দিস তোমার কি যোগ্যতা বলে তুমি বিসি হবা। বিসি তো হবে একটা বৃহত্তর রাজনৈতিক দলের মতাদর্শগত মিল যারা আছে তার উপর ভিত্তি করে। ঢাকা বিসি হওয়ার কি, লেখাপড়া করলে যদি বিসি হয়, ঢাকা ইউনিভার্সিটিতে বিসির মতো লেখাপড়া শিক্ষা নিযুক্ত শত শত আছে, তাতে ঘন্টায় ঘন্টায় বিসি বদলাতে হবে। এখন প্রশ্ন হলো কথা বলার চেষ্টা করছি, আপনি ইলেকশন কমিশনারদের বিরুদ্ধে মামলা কেন করলেন না সরকার? আপনি সরকার বাদী হয়ে আজ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন না কেন? আপনি শেখ হাসিনার বিরুদ্ধে সরকার বাদী হয়ে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বাদী হয়ে কেন করলেন না? কেন আপনি মানুষকে মামলা করাচ্ছেন? কেন আপনি আজকে বলছেন 20,000 মিথ্যা ভুয়া মামলা হয়েছে, সেই মামলাগুলো আপনি আগামী 6 মাসের মধ্যে আপনি প্রত্যাহার করে নেবেন? এটা সরকারের ব্যর্থতা। এই মব জাস্টিস হয়েছে বলে তো আজকে নির্বাচন কমিশনার সাহেবরা, প্রধান নির্বাচন কমিশনার সাহেবরা আদালতে গিয়ে ফ্রুটিকা খাইয়া এখন সত্য বলতে হচ্ছে। এই মব জাস্টিস না থাকলে তো উনি এখনো বাড়িতে আরামে ঘুমায় থাকতেন। ক্ষমতার পরিবর্তন হলে এই সত্য তো পাল্টে যাবে। আপনি মব জাস্টিসে একটি লোকের প্রতি অন্যায় করা হয়েছে দেখেন, একটা নিরপরাধ লোককে আপনি মব জাস্টিস স্বীকার করা হয়েছে দেখান না, তাইলে দেশের আইনের শাসন দেশে আইনের শাসন দরকার নাই। আপনি কি মনে করেন বাংলাদেশে যে সমস্ত লোকদেরকে আমরা এখন বাঁচায় রাখতেছি, যদি বিপ্লব বলেন তাদের বাঁচার অধিকার আছে? না, এখন পর্যন্ত যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের কাউকে তার সম্মতি করেছেন? আজকে দেখলাম আপনি বলেছেন বাংলাদেশ বিভিন্ন ব্যাংকে আপনি 50% ইন্ডিপেন্ডেন্ট পরিচালক দিবেন। 50% ইন্ডিপেন্ডেন্ট পরিচালক দিলে বাকি 50% কি সাধু হয়ে গেল গা? তারা কিভাবে পরিচালক থাকে? বাকি 50% কিভাবে পরিচালক থাকে যারা ব্যাংকগুলোকে লুটতরাজ করা হয়েছে? আপনি যে শিল্পপতিগুলো শেখ হাসিনাকে সাহায্য করেছে, যে টেলিভিশন গুলো না আচ্ছা, যে শেখ হাসিনাকে যে টেলিভিশন গুলো এই রাক্ষস হইতে সৃষ্টি করেছে, সেই টেলিভিশন গুলার মালিক কেন পরিবর্তন করেন নাই? কেন আপনি জাতীয়করণ করেন নাই? কেন জাতীয় নিয়ে যান নাই? কেন সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে আপনি জাতীয়করণ করেন নাই? কেন আপনি সেই পত্রিকাগুলোকে প্রথম আলোয় বলেন, ভোরের কাগজে বলেন, আর বাংলাদেশ প্রতিদিনে বলেন, 71 টিভি বলেন, 21 টিভি বলেন, আর যমুনা টিভি বলেন, কেন এগুলো সরকার নিয়ন্ত্রণ নিলেন না? কি কারণে? এতদিন পরে 11 মাস পরে ব্যাংক লুটটাট করে আপনি 53,000 কোটি টাকা ছাপাইয়া দেখে দিয়া এখন আপনি বলতেছেন 50% ডাইরেক্টর দিবেন। তার মানে কি? আমি আমাদের সময় একেবারে শেষ, দুটা প্রশ্ন আপনাকে করতে চাই, খুব জরুরি দুটা প্রশ্ন। প্রথমত হইলো, তথ্য উপদেষ্টা মাহফুজ বলেছেন 71-এ বিহারীদের হত্যা করে দাঙ্গা করে মব করা হয়েছে, তাহলে 24-এর মব কেন জাস্টিফাই হবে না? তার মানে আপনারা 71-এ দাঙ্গা করেছিলেন, বিহারীদের হত্যা করেছিলেন, এটা মব ছিল, 71 মুক্তিযুদ্ধ ছিল না, জনযুদ্ধ ছিল না। এটা তথ্য উপদেষ্টার বক্তব্য, আমি আপনাকে বললাম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধের উপর আক্রমণ আসছে নানাভাবে, আপনারা মুক্তিযুদ্ধের যত স্মৃতিফলক আছে ধীরে ধীরে সব ভেঙে ফেলা হচ্ছে, শুরুর দিকে তো ভেঙে ফেলা হয়েছে, এখনো ধীরে ধীরে সব ভেঙে ফেলা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, দেশ কি আসলে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা? আমি আপনার একটা করে উত্তর দেবো না, একসঙ্গে 3টা উত্তর দেবো? না না, একটা করে তো অবশ্যই দিবেন, একসঙ্গে তো 3টা দেওয়ার সুযোগ নেই, 3টা একটা করে দিবেন। এখন মাহফুজ তার ব্যক্তিগত পর্যায়ে সরকার থেকে, তথ্য বিভাগ থেকে তথ্য উপদেষ্টা হিসাবে সে তার বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটা তো আমার দেশের কোন রাজনৈতিক দল প্রতিবাদ করে নাই, পক্ষ প্রতিবাদ করে নাই, বিপক্ষ প্রতিবাদ করে নাই। এখন এই প্রতিবাদটা আমি ব্যক্তিগত পর্যায়ে আমাকে করতে বলছেন,
আমি আমি তো তার প্রতিবাদ করার মতো অবস্থা আমার কি রাজনৈতিক ভাবে আছে? সে তথ্য উপদেষ্টা, সে এটা বলেছে, সকল মিডিয়াতে সেটা প্রচার করেছে। কেন প্রচার করলো? যদি অসত্য হয়ে থাকে? তারা তো বলছে ফেক নিউজ তারা ছাপাবে না, স্ট্যাম্প করে দেবে। তাহলে তথ্য উপদেষ্টা যে বক্তব্য যদি সত্য হয়ে থাকে, তাহলে ফেক নিউজ কাকে বলবেন? এটা প্রতিবাদ করা দরকার ছিল রাজনৈতিক দলগুলোর থেকে, করা হয়নি। কারণ যেহেতু সে একজন মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা, রাজনৈতিক দল সেখানে বক্তব্য দেওয়া দরকার ছিল। দ্বিতীয়ত, আপনি যেটা বলেছেন যে এই মবটাকে জাস্টিফাইড করা হচ্ছে কিনা, আমি তো বলছি যে কোনো বিপ্লবে মব ইজ জাস্টিফাইড। যদি দেশে আইনের শাসন না থাকে, যদি সেখানে রাষ্ট্র যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে সেখানে মব জনগণের ইচ্ছা। আচ্ছা ভাই, প্রশ্নটা খুব পরিষ্কার। উনি নাও করতে পারেন, জি আপনি এগ্রি নাও করতে পারেন, উনি না 71 বলেছেন, বলেন। জি, উনি পরিষ্কার ভাবে বলছেন 71-এরটা যদি জায়েজ হয়, মুক্তিযুদ্ধটা যদি মব হয়, মুক্তিযুদ্ধটা যদি দাঙ্গা হয়, তাহলে 24 কেন হবে না? আমার প্রশ্নটা বুঝে দিন আপনাকে। উনি পরিষ্কার বলছেন, তার মানে আপনারা দাঙ্গা করছেন 71-এ। দাঙ্গা ছাড়া যুদ্ধ কেমন হয়েছে? তাইলে দাঙ্গা ছাড়া যুদ্ধ কেমন হয়েছে? তার মানে কথাটা বোঝার চেষ্টা করেন। আমরা কি করেছি দেখেন, এগুলো তো ইতিহাস বললে নিজেদের কাছে। আমরা সেদিন কি করেছে, পাকিস্তানিরা কি করেছে? তারা মুক্তিযুদ্ধের কাছ থেকে সারেন্ডার করতে অস্বীকার করেছে। তারা পাকিস্তানের, ওরা কেন সেদিন বলতো না যে আমরা মুসলমান, আমরা হিন্দুদের কাছে, শিখের কাছে সারেন্ডার করব না? আমাদের নৈতিক পরাজয় তো সেদিনই হয়েছে। মুক্তিযোদ্ধাদেরকে আমরা পাকিস্তানিদের কথা মতো ভারতকে সারেন্ডার করেছে। ভারত আমাদের কাছ থেকে অস্ত্র নিয়ে, ট্যাঙ্ক নিয়ে চলে গেছে ভারতে। সেদিন পাকিস্তানের বন্ধুরা, এই আমার মাহফুজের উত্তর পূর্বসূরীরা, সেদিন কেন মুক্তিযুদ্ধকে সারেন্ডার করেন নাই? কারণ তারা ছিল সেই ফোবিয়া। তারা মুসলমান মনে করলে মনে করে বিশাল কিছু হয়ে গেছে। কিন্তু এই মুসলমান বেটা জানে না যে আমরা ইস্ট পাকিস্তানের লোক মুসলমান ছিলাম না। তখন পাকিস্তানের আমাকে মারছিল মুসলমান, তখন মনে ছিল না এই মুসলমানের বেটা। আজকে মুসলমান করি, আমার দেশের ছেলেরা সৌদি আরবে চাকরি করে, কষ্ট করে, আরবের দেশে চাকরি করে, কষ্ট করে, মালয়েশিয়া মুসলমান দেশ, কষ্ট করে চাকরি করে, কিন্তু টাকা দিয়ে যেতে হয় কেন? আমাকে মিসকিন বলা হয় কেন? ওই দেশে মিসকিন বলে বাঙালি গালি দেওয়া হয় কেন? আমরা মুসলমান না? আমাদের অধিকার মুসলমানের নাই? এই মুসলমানের বাচ্চারা এগুলা দেখে না? আর মাহফুজকে গালি দেয়, মাহফুজ তত্ত্ব উপদেষ্টা, কালকে ধরবে। কিন্তু মাহফুজ তো দেখতে হবে, বলেন। এখন যে রক্তে, সে তো সেই রক্তের কথাই বলবে। যে রক্তের গ্রুপের মধ্যে পড়ে, সে তো সেই রক্তের কথাই বলবে। কিন্তু আমার রাজনৈতিক ভাবে আমি তাকে মোকাবেলা করতে পারছি না। কেন আজকে মুক্তিযুদ্ধরা একসঙ্গে কথা বলতে পারছে না? কেন মুক্তিযুদ্ধরা আজকে একসঙ্গে বেরিয়ে আসতে পারছে না? মুক্তিযুদ্ধের গলায় আপনি জুতার মালা পরাবেন, মুক্তিযুদ্ধের কথা বলবে কেমনে? মুক্তিযুদ্ধে ভাতা খাইতে খুব মজা লাগছিল না? প্রমোশন পাইতে খুব মজা লাগছিল, হ্যাঁ, তখন খুব ভালো লাগছিল। মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা, তখন মুক্তিযুদ্ধের নামে ওই স্বর্ণের পানি ভিজিয়ে খাইতে মজা লাগছিল না? তখন মুক্তিযুদ্ধ অপমান বোধ করেন নাই, তখন আপনি অপমান বোধ করেন নাই, একেবারে শেষ পর্যায়ে আসছেন, বুঝছেন না? কাজে আপনার তৃতীয় প্রশ্ন ছিল কি যেন ভুলে গেলাম। গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা দেশ, আপনার কাছে কি মনে হচ্ছে? গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা দেশ, আপনি বলেন। এখন একটি অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, তাহলে আমার সামনে দুইটা অল্টারনেটিভ আছে। একটা অল্টারনেটিভ হলো চুপ করে মেনে নেওয়া। এই জন্য এখন আমার কি করতে হবে? হয় চুপ করে মেনে নিতে হবে, ইংরেজিতে বলা আছে when rap is unavoidable, relax and enjoy। এখন আমি যদি এই সরকারকে যদি হটাইতে না পারি, অনির্বাচিত সরকারকে যদি হটাইতে না পারি, তা আমাকে মেনে নেওয়া ছাড়া তো কোনো পথ নাই। বড় জোর আমিও কিছু গিয়ে হালুয়া রুটি খাইতে পারি কিনা, আরামে থাকতে পারি কিনা দেখতে পারি। কিন্তু আমার যদি হ্যাডম থাকে, আমার যদি চেতনা থাকে,
আমি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকি, আমার যদি মুক্তিযুদ্ধের রক্ত আমার গায়ে থাকে, আমি কেন রাজাকারদের শাসন মেনে নিব? আমি লড়বো, না হয় মরবো। কিন্তু আমার ভাইয়েরা, মুক্তিযোদ্ধা ভাইয়েরা যারা এতদিন ভাতা খাইলেন, আওয়ামী লীগ এত ভাতা খাওয়াইলেন, বাড়ি বাড়ি টাকা পাঠালেন, সেই ভাতা খাইয়া মুক্তিযুদ্ধ সংসদ বানাইলেন, এখন এক মুক্তিযুদ্ধ মন্ত্রী হয়েছেন, সে ওর রাজাকারদের সুরে কথা বলে। তাহলে মুক্তিযোদ্ধারা যদি ডিভাইড হয়, তাহলে ক্ষতি কার হবে? মুক্তিযোদ্ধাদের হবে। শেখ হাসিনা গত 15 বছরে মুক্তিযোদ্ধাদেরকে ডিভাইড করেছে। উনি এত বড় দুঃসাহস দেখিয়েছেন, উনি জিয়াউর রহমানকে রাজাকার বলেছেন। সেদিন মুক্তিযোদ্ধাদের লজ্জা করে নাই, এখন হুদার গলায় মধ্যে জুতা দিছে দেখিয়া আপনি একটা মুক্তিযোদ্ধার জুতা দেওয়া বলেছে। লজ্জা করে আপনাদের এই কথা বলতে? না, উদার গায়ে জুতা লটকালে মুক্তিযুদ্ধে গায়ে জুতা লটকানো হয় না, শুধু হুদা কেন আক্তার ভাই, আর বহু জনের গলায় তো। আমার প্রশ্ন জবাব দেন ভাই, উদার গায়ে জুতা লটকালে মুক্তিযুদ্ধে গায়ে জুতা লটকানো হয়? কে বলছে আপনাকে? না, জুতা লটকাবেন কেন? জিয়াউর রহমানকে যখন রাজাকার বলছিল, পাকিস্তানের আইএসআই স্পাই বলছিল, তখন মনে ছিল না? না, তখন সবাই প্রতিবাদ করছে, তখন যারা প্রতিবাদ করেন করেন নাই আপনারা, করেন নাই আপনারা, করেন নাই, করেন নাই, করেন নাই, কোন মুক্তিযুদ্ধ সংসদ করেন নাই। করেছি আমরা, আমরা যারা বিএনপি কে তারা করেছি, তাও বিএনপি সবাই করেন নাই। বুঝতে পারছেন? হুদা যে আকাম গুলা করছে, জুতা লটকানো কি? হুদার তো ফাঁসি দেওয়া দরকার ছিল। তাইলে আমরা গ্রিলে লটকাইয়া ফাঁসি দিয়ে দিলে। তাইলে আমরা কি দেখছি? দেশ কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে সত্যি সত্যি? আপনি যেটা বললেন, দেশটা গৃহযুদ্ধের দিকে যাবে যদি আপনি হ্যাডম থাকে। কিভাবে সেটা? আমার যদি ক্ষমতা থাকতো, আমি অবশ্যই গৃহযুদ্ধের ডাক দিতাম। আমার যদি বয়স থাকতো, আমি অবশ্যই অস্ত্র নিয়ে মেটে নেমে যেতাম। আমি রাজাকারের শাসন মানতাম না, আমি মরতাম। কিন্তু আমার ডাকে তো কেউ আসবে না এখন, তাই আমি ডাক দিচ্ছি না। আমি বলতেছি দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, অপেক্ষা করেন। 5ই আগস্টের পরে দেখেন না কি হয়, অপেক্ষা করে দেখেন। 5ই আগস্টের পরে 6ই আগস্ট যখন আসবে, তখন দেখবেন সনদও হয় নাই, জুলাই ঘোষণাও হয় নাই, আর ছাত্রদের ফানুসও ওই বেলুন ফুটে যাবে। ডক্টর ইউনূস সাহেব ডিসেম্বরের পরে ক্ষমতায় থাকতে পারবেন কিনা, এটা নিয়ে অনেক মানুষের সংশয় দেখা দিয়েছে, অনেক কথা দিয়েছে। আমি মুক্তিযুদ্ধে যদি পাপ করি, আমি পাপী, আমি মুক্তিযোদ্ধা না। আমি মুক্তিযুদ্ধে যদি খুন করি, আমি খুনি, আমি মুক্তিযোদ্ধা না। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, কিন্তু এখন খুন করে খুনি হয়েছি। আমি যদি পাপ করি, আমি পাপী হয়েছি, তাই বলে মুক্তিযোদ্ধা বলে আমাকে মাফ করে দেওয়া হবে? তাহলে এই যে এরশাদ যে ফাঁসি দিল এতগুলো অফিসারকে, কোথায় ছিলেন তখন আপনারা? কোথায় ছিলেন তখন? এই তো বললাম, দিয়েছে। কেন দিয়েছে? অপরাধ করেছি বলে দিয়েছে। আমরা অপরাধ করেছি বলে দিয়েছে। অপরাধীকে শাস্তি দেওয়া হয়তো নিয়ম, অপরাধীকে মাফ করা তো নিয়ম না। একেবারে। আপনি বলছিলেন এই রাজাকারের শাসন আপনি মেনে নিতেন না, তার মানে এই সরকার তো রাজাকার, এটা নিশ্চিত। ঘোষণা দিতে রাজাকার বলছে। আমার সন্তান রাজাকার হয়ে গেছে, আমার মুক্তিযুদ্ধের সন্তানরা ঢাকা ইউনিভার্সিটিতে স্লোগান দিয়েছে তারা সবাই রাজাকার। আমার রক্তক্ষরণ হয়েছে, কিন্তু আমি তো কিছু করতে পারি নাই, কারণ আমাদের সন্তানদেরকে আমরা মানুষ বানাতে পারি নাই। আমাদের সন্তানদের মধ্যে মুক্তিযুদ্ধ চেতনা আনতে পারি নাই। তা রাজাকারদের কাছে বিলীন হয়ে গেছে, তা রাজাকারদের সেই অর্থের কাছে বিলীন হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো ছেলে মেয়ে বিনা পয়সা পড়াশোনা করে, তাদেরকে টাকা পয়সা দেয়, একটু খবর নিয়ে দেখেন না, একটু খোঁজ নিয়ে দেখেন। এই ফান্ড কোত্থেকে আসে, কারা দেয়? বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোতে কারা দেয়? বিএনপি তো দেয় না, আওয়ামী লীগ তো দেয় নাই, কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী তো নিয়মিত তাদেরকে টাকা দিয়ে যাচ্ছে, পড়াশোনা করাচ্ছে, তাদেরকে MBA করাচ্ছে, বিদেশে পাঠাচ্ছে, তাদেরকে ব্যারিস্টার বানাচ্ছে, তাদেরকে ডাক্তার বানাচ্ছে, তাদেরকে হাসপাতাল বানাচ্ছে, স্কুল বানাচ্ছে, কলেজ বানাচ্ছে।
আপনি কোচিং সেন্টার গুলো দেখেন না কারা চালায়, কারা চালাচ্ছে কোচিং সেন্টার? একটাও পাবেন না বিএনপির টিচার, একটাও পাবেন না আওয়ামী লীগের টিচার। কোন দলের টিচার দেখেন না আপনি? সারা বাংলাদেশে রিয়েল এস্টেটের টাকা কাদের কাছে আছে দেখেন না? কোন রাজাকারদের রাজাকাররাই পেট্রোলাইজ করতেছে, এটা পরিষ্কার। আপনার এই কথা না, আপনার এই কথার সঙ্গে না, আমি আসছি না, আপনার এই কথার সঙ্গে আমি পুরোপুরি একমত। কারণ একজনও আওয়ামী লীগের টিচার পাবেন না কোচিং সেন্টার চালাইতেছে, একজনও বিএনপি টিচার পাবেন না কোচিং সেন্টার চালাইতেছে, একজনও পাবেন না, পাবেন না। এটা আমি একমত, এটা আপনার সঙ্গে আমি একমত। রাজাকাররাই করতেছে। ঢাকা শহরে যে ব্যাঙ্গের ছাতার মতো কফি হাউস গড়ে উঠছে, হ্যাঁ আপনিও জানেন এটা কফি হাউসে। এই কফি হাউসে আড্ডা গুলা কারা দেয়? একেবারে কারা স্পন্সর করে? গুলশান বাড়িধারার কফি হাউস গুলোতে নর্থ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব প্রতিদিন সন্ধ্যার সময় কাদেরকে নিয়ে বসেন? ওটা কেউ দেখেন? উনি কোন দল করেন বলেন? আজকে কফি হাউস গুলোতে কি পলিটিক্স হচ্ছে আপনি খবর রাখেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, সেই দিন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতগুলো অস্ত্র উদ্ধার হলো, পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র বলেন। একেবারে অস্ত্রগুলো এখনো বিশ্ববিদ্যালয়ে যে হলগুলোতে কত হাজার হাজার অস্ত্র আছে তার খবর আপনাকে রাখেন? লিখতে পারবেন, বলতে পারবেন? আমি তো অনলাইন থেকে বলে ফেললাম, কারণ আমি একটা গুলির জন্য অপেক্ষা করতেছি। তাহলে আপনি 5ই আগস্টে এই দিবসটা কেন গেলেন? আর সে সনদে কি থাকবে আপনি ঘোষণা দিচ্ছেন না, এখন জানি না আমরা কি থাকবে। আর সেখানে আমার এনসিপি ঘোষণা দিয়েছে 5ই আগস্ট যদি না হয় তার নতুন বিপ্লব শুরু হবে। তার মানে হলো যে কোনো ভাবে হোক 5ই আগস্ট যে শেখ হাসিনা পতনের দিবস, এই নামটা যেন মুছে যাক। এখানে কি ভারতের স্বার্থ আছে না? এখানে কি শেখ হাসিনা ইনভেস্টমেন্ট আছে না? এখানে কি শেখ হাসিনার আজান দেওয়ার কথা আসে না? কারণ আপনি তো এই দিবসটাকে আনন্দের দিবস থেকে পরিবর্তন করতে চেয়েছিলেন। আপনি তো এটাকে অলরেডি 8ই আগস্টে নিয়ে গেছিলেন। আপনি তো 8ই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস করতে গিয়েছিলেন। তার মানে 5ই আগস্ট কিন্তু আপনি গুরুত্ব দেন নাই। এবং আরেকটা জিনিস দেখেন খেয়াল করে, বৈষম্য ছাত্র আন্দোলনকে আপনি কেন প্ল্যাটফর্মটা ধ্বংস করে দিলেন? আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বলে কিছু আছে? কেউ আছে? তাহলে এই যে এত বড় পরিবর্তন যারা আসলো, যে সাহসী ছাত্ররা, যুবকেরা, এই দেশের গ্রাম বাংলার মানুষেরা, আমার ঢাকা শহরে খেটে খাওয়া মানুষেরা, টুকাইরা, রাজপথের লোকেরা, আমার শ্রমিকেরা, মায়েরা, বোনেরা, যারা আন্দোলন করে 5ই আগস্ট চূড়ান্ত বিজয় লাভ করলো, আপনি সেই দিবসটাকে আপনি ঘুরায় ফেলতে চাচ্ছেন। সেই দিবসটাকে আপনি অস্বীকার করার চেষ্টা করতেছেন। সেই দিবসটাকে ঘিরে আপনি নতুন ষড়যন্ত্রের আওড়াচ্ছেন। এই ছাত্রদেরকে আপনি বৈষম্য আন্দোলন থেকে সরাই দিয়ে তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন এবং সেই প্ল্যাটফর্মকে আপনি গুরুত্ব দিচ্ছেন। আজকে সে কি করলো? সে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে তার মনে হলো ভারত নাকি আমাদের প্রতি আগ্রাসন হচ্ছে। সেখানে গিয়ে মনে পড়লো বাংলাদেশে আম নাকি আমের প্রতি অবহেলা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে গিয়ে তোমাকে ভারত বিরোধী আন্দোলনে ডাক দিতে হবে কেন? তুমি রংপুর থেকে দিলে না কেন? তুমি শহীদ ওই ওখানে তারা এখানে বললো না। রংপুরে যে শহর গোরস্থান থেকে কবর থেকে তুমি কেন বললা না? ভারত বিরোধী বক্তব্য কেন দিলা না? তাদেরকে কেন বিভ্রান্ত করানো হচ্ছে? ছেলেদেরকে কেন? এরা তো দেশপ্রেমিক, এরা তো আমাদের গর্ব। আমরা যারা পারি নাই, রাজনৈতিক দলগুলো যারা পারে নাই, এই কয়েকজন ছাত্ররা তারা অত্যন্ত পরিকল্পিত ভাবে তারা বলছে মেটিকুলাস প্ল্যান করে তারা এই সরকারকে পতন করেছে। এই মেটিকুলাস প্ল্যানটা তো ওরা করেছে, দেশপ্রেমী ছাত্ররা করেছে, এই শিক্ষিত ছেলেরা করেছে, এই এআই যুগের ছেলেরা করেছে, যারা ইন্টারনেটের মাধ্যমে সারা বাংলাদেশে তাদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে এই আন্দোলনটাকে সফল করেছে। সেই ছেলেদেরকে আজকে তুমি ভারত বিরোধী বিদ্বেষে দাঁড় করাই দিচ্ছ এবং সেখানে বলছো ভারতের দিকে তুমি মার্চ করবা। ভারত কি শুধু আমার চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে বর্ডার? ভারতের সঙ্গে কি আমার ফেনীর বর্ডার নাই? ভারতের সঙ্গে আমার কুমিল্লার বর্ডার নাই? ভারতের সঙ্গে আমার সিলেটের বর্ডার নাই? আমার তামাবিলে বর্ডার নাই? আমার পীরগাছিতে বর্ডার নাই?
আমার নীলফামারীতে বর্ডার নাই, তো সেখানে কেন আমি ভারতের বিরুদ্ধে তাহলে আমরা রোড মার্চ করবো না? রোড মার্চ কদিয়ে করবো আমরা? সারা বাংলাদেশ তো চারপাশে আমাদেরকে। এই বক্তব্যগুলো দিয়ে আপনি কেন টিভি হেডলাইন নিয়ে আসতেছেন? আপনি আমাদের ছেলেরা আন্দোলন করতে গেছে, রোড মিছিল করতে গেছে, তারা রাস্তায় বসে কাঁঠাল খাচ্ছে, এই ছবি দেখাতে হবে কেন? কাঁঠাল বাংলাদেশে, আমরা কাঁঠাল কাকে খাওয়াই? কাঁঠাল আমার দেশে হয়, আমরা কাঁঠাল উৎপাদন করি। কাঁঠাল যারা বেশি খায় তাদেরকে আমরা বুধাই বলি বাঙালি ভাষায়, যে কাঁঠাল খায়া, বুঝছেন না? আর এটা কামড়িওয়ালার যোগ আছে, তুমি কাঁঠাল খায়া হামবি কাঁঠাল খায়া, এই কাঁঠাল খায়া দাঁড়ে মুছ ফলতে হয়। আপনি সেখানে কাঁঠাল খাওয়ার ছবি দিয়া এই বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেদের কলঙ্কিত করতেছেন। আজকে হাসনাত আব্দুল্লাহকে কেঁদে কেঁদে বলতে হচ্ছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদেরকে হত্যার লিস্টে নেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলবে। এই অভিযোগটা কার বিরুদ্ধে করা হচ্ছে? এটা দায় দায়িত্ব কার উপরে বর্তাচ্ছে? এটা কি ডক্টর ইউনূস সাহেবের বর্তাচ্ছে না? স্বরাষ্ট্র মন্ত্রীর বর্তাচ্ছে না? এই সরকারের বিরুদ্ধে বর্তাচ্ছে না? কি করে ছেলেটা বললো আজকে? এটা দেশপ্রেমিক ছেলে, যে ছেলে বুক এঁটে দিয়ে আন্দোলন করেছে, যেই ছেলে বলিষ্ঠ বক্তব্য দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের সময়, সেই ছেলেটাকে সে কানবে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে হত্যা করা হবে, হত্যা রাজনীতি করা হচ্ছে। এই অবস্থায় কেন নিয়ে গেলেন? এই ছেলেদেরকে কেন কলঙ্কিত করেন? এই ছেলেগুলো তো আমাকে আগামী দিনের নায়ক, আজকের নায়ক তারা, আগামী দিনের আমার এই দেশ শাসন করবে তারা। আগামী 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর তাদের রাজনীতির উত্থান হবে। একটা প্রশ্ন করতে চাই, আপনি বলছিলেন হাসনাত আব্দুল্লাহ কান্নাকাটি করতেছেন, তাকে মেরে ফেলা হবে, তাদেরকে মেরে ফেলা হবে। আমরা এই কথা শুনি ঢাকার টিএসসিতে কিংবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে জুলাইয়া যারা আন্দোলন করেছিলেন তারা বলছেন যে আমরা তো জেনে শুনে পুলিশ খুন করেছি, আমরা তো দেশদ্রোহিতা করেছি, এখন যদি জুলাই সনদ না হয় তাহলে তো আমাদেরকে সবাইকে ফাঁসি দিবে। তারা দেশদ্রোহী কাজ করছে এমনটা মনে করছে কেন? এক নম্বর, হাসনাত আব্দুল্লাহ নিজে সেনাপ্রধানকে হুমকি দিয়েছিলেন, সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন। এক ব্যারিস্টার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বা শাহবাগে দাঁড়িয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেছেন। আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা, এইটাকে আপনি কিভাবে দেখেন? যে হাসনাত আব্দুল্লাহ যখন বলেন যে সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করেন, হুমকি দেন, গতকালকেও তিনি রাজশাহীতে সাহেববাজার মোড়ে যে সভা, সেখানে তিনি সেনা গোয়েন্দাদেরকেও হুমকি দিয়েছেন। ডিসিএসপির কথা বাদই দিলাম। এখন প্রশ্নটা হয়েছে যেখানে রাজনীতির মাঠে আন্দোলনের বক্তব্য অনেক বেশি উগ্র হবে, এটা আদালতে গ্রহণযোগ্য না। ইরান আমেরিকা ধ্বংস করে ফেলেছে বক্তৃতা দিয়া খামেনি। ট্রাম্প বলছে যে আমি বাঁচায় রাখছি খামেনিকে, না হলে খামেনিকে মেরে ফেলতো। এগুলো অপরাধ না? কিন্তু রাজনৈতিক পরিভাষায় এগুলা কোনো অপরাধ না। এগুলো হলো মানুষের আবেগের কথাগুলো তারা বলছে। তারা বলছে যে আমি খুনি না, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে আমি খুনি। আমরা পুলিশ মারি নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে পুলিশ, কিন্তু এই অভিযোগে তো আমাকে কালকে ফাঁসি দিতে পারে। আপনি আব্দুল্লাহ যে কথাটা বলছেন, আব্দুল্লাহ মুখের কথা না, এটা আব্দুল্লাহর সঙ্গে যারা আরো ইনোসেন্ট লোকগুলো আছে তাদের মনে যে হতাশা, তাদের মনে যে ভয়, তাদের মনে যে ভীতি, এটাই একটা রাজনৈতিক দলের নেতা বলে। আমি আজকে আপনার এখানে যা বলি এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমার কোনো দল নাই, আমার কোনো সংগঠন নাই। এখানে আমার ফিলিংস আমি আপনাকে বলতেছি, এটা দায় দায়িত্ব সম্পূর্ণ আমার, কারণ আমি একজন ব্যক্তি, আমি কোন রাজনৈতিক দল না, আমার কোনো পরিচয় নাই, আমি পরিচয়হীন, আমার RSCS নাই, আমার ছিল কিন্তু এখন নাই। কাজে আমি একজন ব্যক্তি, আমার কথার দায় দায়িত্ব আমার। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একজন ব্যক্তি নন, সে অনেক মানুষের নেতা। সে মানুষের সকল মানুষের দুঃখ বেদনার কথা বলতে হবে, সেই কথাটা আপনার বিরুদ্ধে গেলেও বলতে হবে। সে এমন একটা ছেলের কথা বলতে হবে যে ছেলেটা হয়তো গুড ফেইথে আন্দোলনের স্বার্থে হয়তো সে পুলিশে গুলি করে থাকতে পারে। এই ছেলে রক্ষা করা হাসনাতের দায়িত্ব, কারণ ওই ছেলেটা গুলি করেছে ওই ব্যক্তি আক্রোশে নয়, পুলিশের প্রতি বিদ্বেষের কারণে নয়,
সেটা তার আন্দোলনের অংশ হিসাবে সে আন্দোলনকে বেগবান করার জন্য করেছে, তাকে পরিশ্রম দিতে হবে, তাকে রক্ষা করতে হবে। এটাকে বলা হয় যে আন্দোলন যখন বলবেন আন্দোলনে কোনো অপরাধ নাই, যখন বিপ্লব বলবেন বিপ্লব মানে হত্যা কোনো অপরাধ নয়। আন্দোলনের যেমন আমার রাস্তা 144 ব্রেক করা, নিয়মতান্ত্রিক ভাবে আমি আগে যাওয়া কোনো অপরাধ হয় না। আমি সরকারের নির্দেশ অমান্য করলে আন্দোলন যদি ঘোষিত হয় তাহলে এই আন্দোলনটা অপরাধ না। একইভাবে যদি বিপ্লব ঘোষণা করা হয় তাহলে হাজার হাজার মানুষকে মারলেও সেটা অপরাধ নয়। কারণ যুদ্ধক্ষেত্রে যারা মানুষ মারে সেটা মানুষকেই মারে, যুদ্ধ ঘোষণা করার পরে যদি মানুষকে মারে তাহলে সেটা অপরাধ হয় না। তা আজকে আমার ছেলেরা যে বিপ্লব করেছে সেই বিপ্লবটাকে আপনি ঘোষণা করলেন না কেন? তাহলে সভাপতি দায়ী কেন? আপনি 5ই আগস্ট বা ওরা জুলাই 36 বলেন, জুলাই মাসের 1 তারিখ থেকে নিয়ে 5ই আগস্টকে যা হয়েছে সেটা বিপ্লবের অংশ, এটা ঘোষণা করতে আপনার কয় মিনিট লাগে? এটা তো সনদ লাগে না, এটার মধ্যে কিছু করতে হয় না। এটা শুধু একটা ঘোষণা দিবে বাংলাদেশ সরকার, 1 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা ছিল সিপাহী জনগণের, সাধারণ জনগণের বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের বিপ্লব। এই বিপ্লবে যা যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তার দায় দায়িত্ব কারো উপরে দেওয়া যাবে না। এটা বিপ্লবের ফসল। এই ঘোষণা কেন দিতে পারলেন না? কেন পারেন না?